পদে করিলাম স্মরণ, গোলক তারক মহানন্দ যুগাও মোরে পূর্ণানন্দ হরিনাম কর হীরামন। আজ স্মরণ নিলে যাহার পায়ে ব্যথা বিঘ্ন দূরে যায়, বারে বারে প্রণাম করি তারে। আজ অগ্রেবন্দী কমলেশ যাহার গুণ বর্ণিয়া শেষ, বেদে করতে নারে। পিতামাতার চরণ যুগলে প্রণাম করি আজ বনফুলে, আজ তাহাদের কৃপা বলে পেয়েছি মানবেরই কায়া। গুরুদেব মোর শিশির সরকারে কথাও বলা দরকার, হে গুরুদেব তুমি দিও তব পদ ছায়া। তবে এইভাবে বলবো না বেশি, আপনারা শুনবেন ভক্তগণ সবাই বসি। আজ এই সভায় দাঁড়াইয়ে কিছু কথা করি বই উত্থাপন। আজ যেভাবেতে প্রথম সরকার এসে রসিক সরকারের নাম ধরে সভা পাশে প্রশ্ন করে গেছিল দান, জ্যাঠামশাই জগদীশ সরকার যিনি, আজ বিজয় সরকারের ভূমিকা ধরে তিনি জবাব করেছে দান। তবে জবাবের ভিতরে কিছু অভাব ধরতে হয়, আপনারা জানেন সুদিচয়। কারণ এক কবি দেয় জবাব, আর এক কবি ধরে সেই জবাবের অভাব। এ হলো কবি আলাদের 14 পুরুষে বাপের স্বভাব। কি বাবা, তাই না? তা আমি যদি এখানে বলি জবাব ভালো হয়েছে, তাহলে তো কবি গান এখানে শেষ হয়ে যায় নাকি? তাহলে তো মিলন দিয়ে এখানে শেষ করে দিলে হয়ে যায়। কিন্তু এত ভক্তগণ বসে আছে, আপনারা দেখছেন সভা পাশে, তাহলে এইখানে তো কিছু ভুল ত্রুটি ধরতে হয়। তা বলেছে কি যে হরিচাঁদ ঠাকুর কেন এসেছিল, এই তো প্রথম প্রশ্ন ছিল। তো জবাব করেছে কি যে গৌর হরি যিনি কৃষ্ণ ছিল, কৃষ্ণ থেকে গৌর হরি এসে তারপর কি রাধার কি তিনটে জিনিস নিল। কি কি ও বাবা, কি কি বলেছে? নিয়েছিল হচ্ছে ভাব, কান্তি আর বিলাস। আর সরকার মশাই বিজয় সরকার যিনি, সবাই এসে বলে গেলেন তিনি প্রেম মাধুর্য, রূপ মাধুর্য আর কি বাবা আর একটা কি যেন বলে গেছে না, বাপ মাধুর্য, এই তিনটে বলে গেছে। আচ্ছা, রূপ মাধুর্য নিছিল? আরে কপাল রে, রূপ মাধুর্য নেয়নি, রূপটা রাধারানী স্বয়ং দিয়েছিল। কিভাবে? যেদিন গৌর হরি এই জগতে এসেছিল, তার আগে যিনি শ্রীকৃষ্ণ ছিলেন, তিনি কি করেছিলেন? প্রভার যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই প্রভার যজ্ঞ হচ্ছে দাপর লীলার শেষ। তাই শেষ লীলায় তখন কি করেছিল? ওই কৃষ্ণ বলেছিল যে আমি এরপরে গৌর হরি হয়ে যাব নদিয়াপুরে, শুনেন যত ভক্ত নারী নরে। সেদিন এই রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে নদিয়ায় যাব, আর মুখে জয় রাধে গোবিন্দ বলে, হা কৃষ্ণ বলে এই ভক্তের সঙ্গে গড়াগড়ি দেব। কি বাবা, তাহলে কি হয়েছিল? গৌর হরি সেদিন গৌর হরি হয়ে আসার আগে আমি বলি আপনাদের পুরো ভাগে কি বলেছিল? রাধারানী তখন কৃষ্ণকে বলেছিল, আমি দেখতে পেলাম স্বপ্ন মাঝে যে কোনো এক অপরূপ মানুষ এসে নদীয়ার পথে গড়াগড়ি যায়, তাহলে এই গড়াগড়ি দেওয়ার পথে যখন তার কোমল অঙ্গে আঘাত লাগে, তাই আমার মনে আছে ভাবো আমি আমার গোবিন্দকে ভিতরে রেখে আমি বাইরে থেকে দুইজনই এক অঙ্গ হয়ে নদিয়ায় যাব। কি বাবা, তাই না? তাই তো। তাহলে কি এই যে দুইজন এক অঙ্গ হয়ে গৌর হরি হয়ে এলো, তাই এই জন্য বাইরের রূপটা কার? রাধারানীর। তাহলে রাধারানীর অঙ্গ থেকে এই জন্য গৌর অঙ্গ, তাই তো বাবা। তাহলে এই জন্য যদি গৌরঙ্গ হয়, রাধারানী নিজে দিয়েছিল কৃষ্ণকে, কারণ কৃষ্ণর রূপ ছিল কালো। তাহলে এই জায়গাটায় আমার কথা বলা ভালো। ও বাবা, এখানে তো গৌর হরি রূপ ভাব মাধুর্য এইটা নেয় নাই, কি ছিল? ভাব কান্তি বিলাস, এই তিনটে জিনিস নিয়ে এসেছিল জগতের পরে। তাই আমার এখানে কথা ধরো আর একটা কথা বলে গেছে কি? রাধারানীর প্রেম। আমি তো রাধারানীর প্রেম শুনতে চাই নাই, আমি রসিক সরকার এখন ভূমিকার পরে, তাই না বাবা? আমি রাধারানীর প্রেম শুনতে চাইছি। আমি বলেছি হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল? কি বাবা বলেছিল তো, রসিক সরকার যে ছিল সেই কথা বলে গেছে, তো তার জবাব পাইছেন আপনারা। আমি আবার পুনরায় বলে যাই, এই যে হরিচাঁদ ঠাকুর এই জগতে এসে নতুন কি দিল, আমি আবার পুনরায় সেই কথা বলে গেলাম। এর সূক্ষ্ম কি নিগুড় তত্ত্ব আছে, আজ শুনবে যত ভক্তগণ সভ্য স্বভাব আছে, আমি পুনরায় সেই কথা করিলাম উত্থাপন। আপনারা ভক্তগণ যারাই আছেন, আপনারা শুনিবেন সেই মধুর কীর্তন। তবে আর একটা কথা বলে যাই, কি বাবা, আপনাদের মাঝেও দেখতে পাই, এবং বৈষ্ণবে আসর বলেন আর মতু আসরেই বলেন, আমি যেখানে যাই দেখতে পাই, আমি রসিক সরকার হয়ে বলে যাই কি
ও বাবা দেখবেন গান যখন হয়ে যায় বলে ভক্তরা, দাও দাও আমায় আমায় চরণ ধুলি। কি চরণ ধুলি চাই না? আমার চরণ ধুলি চাই না? তাহলে চরণ ধুলি কয় প্রকার? একজন বলে শ্রী চরণ, একটা হচ্ছে রাতুল চরণ, একটা হচ্ছে অভয় চরণ। কি বাবা আছে না? এইভাবে কয়টা চরণ? 5টা চরণ। তাহলে শ্রীচরণ, রাতুল চরণ, অভয় চরণ, যুগল চরণ আর ভক্ত চরণ। তাহলে এই 5টা চরণের কি মাধুর্য আছে? পুনরায় প্রশ্ন দিয়ে গেলাম এই সভ্য স্বভাব আছে। তাহলে যত মতুয় ভক্ত আছে আমি বলি সভ্য স্বভাব আছে। অগোসাই আমার কথা নিও, আমার কথা নিও, এই 5টা চরণের কি তাৎপর্য আছে আর কোন চরণের ধুলি নিলে কি হয়, এই মতুয়ারাই বা কেন এই ধুলি চায়, আমার কথা নিও ভালো করে এই 5টা চরণের তাৎপর্য বুঝাইয়ে আজ দিয়ে যেও। কি বোঝা গেছে বাবা? আজকে অত সহজে ছাড়বো না। নেই শোনো, আমার একটা গল্প মনে পড়িয়ে গেছে। কব নাকি মা? কব কব সত্যি কব? ওরে কপাল রে, ওই কয় মা কয় কও কও কও। এই আজকে নিজের বাড়ি এসেছি, না কইয়ে যাও আমি মানুষ নাকি? বারণ করে দেখেন দিন, আমি শুনি নাকি? আপনারা আপনারা শুনবেন না, আমি তাও বলবো। এখান থেকে উঠে আটা দেবেন, আমি পাঁচ বলতে বলতে যাবো। যাইয়ে দরজা বন্ধ করে দেবেন, আমি বারান্দায় বসে বলে আসবো, তাও বলবো। শোনেন গোসাই, একটা কথা কি, যদি আমি চাই, ওই যে সরকার মশাই বিজয় সরকার আইছে না, ওনারে দিয়ে আমি পরের কাজ আগে করায় রাখতে পারি। আমার পরের কাজ আগে করানি বোঝেন? আরে কপাল রে, শোনেন পরের কাজ আগে করানি কেমন? এক বিয়েই গেছে বিয়েন বাড়ি, তা বিয়ের বিয়েন নাই আর বিয়েনের বিয়েই নাই। ওই দেখো আসিয়ে পরে আগে না বুঝি আসে বললে হয় নাকি? বিয়ের বিয়েন নাই আর বিয়েনের বিয়েই নাই, বোঝেন নাই না? মানে ছলের বাবা আছে মা নাই, আর মায়ের মা আছে বাবা নাই। তা বিয়ের বিয়েন নাই আর বিয়েনের বিয়েই নাই। এখন বিয়েই মনে মনে চিন্তে করে, যাই আমার বিয়েনটারে একটু দেখিয়ে আসি, মনে আছে ভাবো বিয়েন বাড়ি যে কয়দিন একটু বিয়েনের রাতে ভালো মন্দ খাবো। তখন ওই বিয়েন বাড়ি যাওয়ার পরে বেশি দিন না, মা 43 দিন গেছে, বাড়ি আসার নাম নেয় নাই। 43 দিন বেশি না, 44 দিনের দিন সকালবেলা ঘুমের থেকে উঠিয়া আলিশে ছেড়ে করছে, হ বিয়েন অনেকদিন তো আসলাম, আজকে একটু বাড়ির দিকে যাই। তা যখন এই কথা বলিছে, বিয়েনের মুখ একেবারে কালা হয়ে গেছে, যে বিয়ে এতদিন পরে সকালবেলা কি কলো আমারে, মানে এত আনন্দ পাইছে, বুঝতে পেরেছেন তো কথার গরজ। তো বিয়েনে বলতেছে, হ বিয়ে হে জীবনে তো তোমারে আর ধরিয়ে রাখার সাধ্য আমার নাই, জাতি তো হবেই। তা একটা মনের সত্যি কথা কই বিয়ে, তোমার বিয়েই বাঁচিয়ে থাকতি, এই যে তুমি যে 43 দিন রয়েছো, এই যে যে আনন্দ পাইছি, তোমার বিয়েই বাঁচিয়ে থাকতেও আমি এত আনন্দ পাই নেই। মানে গরজটা কত বুঝতে পারিছেন তো? হ্যাঁ, তো বিয়ে চলিয়ে তো যাবা, আবার কবে আসবানে, মানে বোঝা গেছে যে না গরজ আছে। এখন বিয়েই যা যা ভালো খায়, ওই বিয়েন সকালবেলাতে রান্না শুরু করেছে মঠের পর। এই ধরেন কচু শাক, এলঞ্চ শাক, জিয়েল মাছ দিয়া, বুঝতে পারিছেন তো? তারপরে জিয়েল মাছ দিয়া এলঞ্চ শাক, ওরে কি কায়দার লাগে, চুনো মাছ দিয়া, তারপরে শোল মাছ লাউ দিয়া, তারপরে পাবদা মাছের আবার পাতরি না কি হয় তাই, মানে যা যা ভালো খায়, ওরে কপালটা আমার জিভে জল আসি যাচ্ছে। আবার কি গোবিন্দভোগের চাল দিয়ে 500 চালে 3 কেজি দুধ দিয়ে রান্ধিছে ক্ষীর। অত সস্তা না, বিয়েরই খাটিয়ে দেবে, বুঝতে পারিছেন তো? হ্যাঁ, এখন ওই রান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেলে পরে বিয়েরই খাতি দিয়ে বসাইছে, এদিকে সন্ধে প্রায় ঘোর ঘোর হয়। বিয়ের হাতটা ধরিয়ে কয়, বিয়ে চলিয়ে তো যাবা, যাওয়ার আগে একটা কাজ করিয়ে যাও। কি কাজ? হাতটা যেভাবে ধরিছে, ধরিয়ে নিয়ে কয়, একটু আমার পিছনে ওই যে তোমার বিয়েরই জায়গা, তা ওইখানে তো আর কোনো কাজ হয় না, তা পালান হয়ে গেছে, মানে জঙ্গল হয়ে গেছে, পালান বোঝেন তো মা? তা ওই জায়গায় নিয়ে গেছে, তার পিছনে জায়গায় যে একটা ভালো পরিষ্কার জায়গা। তো কাছে বিয়ে
চলিয়ে তো যাবা, তো ওই যে পরিষ্কার জায়গাটা ওই জায়গায় একটু প্রস্রাব করে রাখিয়ে যাও, মানে মুতিয়ে থুয়ে যাও, বোঝে? ভালো বাংলায় করছি, তা তো ভালো বাংলা শুনবে না একটু। তো যাই হোক, এখন বিয়ের মুখটা কালা হয়ে গেছে, দুঃসাতা বিয়ে এতদিন পরে কলো কি আমারে। তা আবার মনে মনে ভাবে তাই বিয়েন বাড়ি তো আসতেই হবে না, থাকবেন বিয়েনের মনে কষ্ট দেব না, তাই তো বিয়েন যা কইছে আমি তাই করিয়ে থুয়ে যাই। তা এখন বিয়েন একটু বুদ্ধিমতী, মনে মনে চিন্তা করেছে আমি যতই বিয়ে নই, বেটা মানুষ দাঁড়াইয়ে প্রস্রাব করবে, আমি থাকলে পরে প্রস্রাব করতে পারি নাকি, আমি একটু সরিয়ে যাই। তাই বিয়েন সরিয়ে উঠোনের উপরে গেছে, বিয়েই প্রস্রাব করিয়ে যাইয়ে দাঁড়া গেছে। বিয়েন কাজটা মোটে ভালো হয় নাই। কয় কেন? কই এই যে তুমি যাওয়ার পথে যে কাজটা করালে মোটে ভালো হয় নাই। কয় দেখো বিয়ে কাজ একেবারে খারাপ হয় নাই। কয় কেন? আচ্ছা বিয়ে এই যে সংসার করতে গেলে পরে ঝামেলা হতে পারে। কয় হ্যাঁ তা তো হয়, সংসারে ঝামেলা। তো সংসারে যদি ঝামেলা হয় তোমার বিয়েই তো বাঁচিয়ে নাই, তাহলে মেয়ে জামার মধ্যে যদি ঝামেলা হয়, যদি মিটিং করতে যাতে হয়, তাহলে যাবে কেটা? কয় বিয়েন তোমারই তো যাতে হবে। তো তোমার বাড়ি যদি আমি মিটিংয়ে যাই, সেই মিটিংয়ে যাওয়ার পরে তুমি যদি বলো আমারে অবিয়েন বেশি কথা বলে না মায়ের সম্পর্কে, তোমার বাড়ি আমি কোনোদিন প্রস্রাব করতেও যাই নেই, যাতে এই কথা না বলতে পারো, তাই পরের কাজ আমি আগে করায় রাখলাম। শোনো গোসাই, তুমি আসিয়া কইয়ে তো গেছো, এরপরে যদি উল্টো পাল্টা কাজ করো, আমি কিন্তু পরের কাজ আগে করায় রাখবানি। কি হস্য রহস্যর কথা যা পরে পরে বলবো, তা তাহলে দুইখানা জায়গায় আর্গুমেন্ট হয়ে গেল সভ্য সবার ঠাই। আমি একটা নতুন প্রশ্ন দিয়ে যাই, কি হরিচাঁদ ঠাকুরকে ভগবান বলা হয় তাই তো? আমার এতে অসুবিধা নাই, যদি ভগবানই বলা হবে আমার কথা নেবে গুরুদেব, আমার ভালো করে কথা শুনবে। যদি হরিচাঁদ ঠাকুর ভগবানই হবে, যেদিন তার কন্যা, আচ্ছা হরিচাঁদ ঠাকুরের একটা কন্যা ছিল জানেন আপনারা, কি নাম? সাধনা, তাই না? একদিন ওই সাধনা হরিচাঁদ ঠাকুরের ঘর থেকে টাকা চুরি করে পালাইয়ে গেছিল, যায় নাই? যেদিন টাকা চুরি করে চলে যায়, আপনারা শুনবেন শুধু চয়, তখন শান্তি মাতা এসে বলে তাই ও প্রভু আমার কথা নেবে, ওই যে তোমার মেয়ে বলে যাকে ডেকেছো তার কথা একটু শুনবে। কি তুমি যাকে মেয়ে বলে ডেকেছো, সেই মেয়ে আজ তোমার ঘরের পয়সা চুরি করে করেছে পলায়ন, তাহলে তোমার ঘরের মেয়ে পয়সা চুরি করে পালালো কি কারণ, এই কথা একটু বলো আমার সদন। তখন ওই যে হরিচাঁদ ঠাকুর যিনি শান্তি মাতাকে বলেছিলেন, তিনি শান্তি মনে পেও না ব্যথা, আজ তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তাতে সব কিছু পাওয়া যায়, শোনো আমার বারতা। তাহলে কি হরিচাঁদ ঠাকুর যদি স্বয়ং ভগবানই হবে, আমার এই জায়গাটা কথা নেবে কি, যে ভগবান তিনি কেন পুনরায় কৃষ্ণ কৃষ্ণ বলে শান্তি মাতাকে কাঁদতে বলল, আমার কথা ধরো, এই জায়গাটায় ভালো করে এসে তুমি জবাব তুলে ধরো। কি মা বোঝা গেছে আমার কথা? ছাড়িয়ে দেবো না আজকে সহজে, আসর পাইছি, যেটুকুন টাইম পাইছি সেইটুকুন টাইমে যতটুকুন পারবো ততটুকুন কইয়ে যাব। আমি উল্টো পাল্টা যা কই আর না কই তাই না, এরপরে সরকার মশাই আসবে, হ্যাঁ এরপরে সরকার মশাই আসবে, সরকার মশাই এসে আপনাদের ভালো ভালো কথা কয়ে ভালো ভালো শোনায় যাবে, আমি উল্টো পথে যতই যাই তাই না মা। কি কিন্তু উল্টো কথা নাকি, লীলামৃত নিয়ে আসেন, আমি দেখাই দিয়ে যাব। লীলামৃতে যদি না পান তারপরে আমার বলবেন যে লীলামৃতে লেখা নাই। লীলামৃতের পাতায় লেখা আছে, কে লিখেছে? তারক গোসাই লিখে গেছে। তাহলে তারক গোসাই এই কথা লিখলো কিসের দায়? তাহলে বিজয় সরকার, এরপরে তুমি সবাই এসে আমার কথা নেবে, ভালো করে এই প্রশ্নের জবাব তুমি দেবে। কি আমার প্রশ্ন বুঝতে পারিছেন তো? আগে যা হয়েছে হয়েছে, এই যে প্রশ্ন দুটো মনে রাখবেন, কি এই চরণ যুগলের কি তাৎপর্য আছে, আর হরিচাঁদ ঠাকুর যদি ভগবানই হয় তাহলে সে কৃষ্ণ বলে কাঁদতে বলল কিসের দায়? আমার মনে হয় জানেন মা, এই ভগবান ভগবান কইয়ে কইয়ে ওনারে একটু মোটামুটি উপরে তোলাই হয়েছে বুঝলেন, মানে আর কি কব, গল্প আর একটা মনে পড়ছে, কব মা? গল্প কব না? কব ওরে কপাল রে, তুই গল্প শুনবে বেশি, গান শুনো কানা শুনো। ও মা ঠিক আছে, অসুবিধা নাই, আমি গল্প কবানি, গান গাইয়েন না গাই, গল্প তুই একটা না দিলি হবে না, একদম জাগা মতন দিয়ে যাওয়ানি, ঠিক আছে অসুবিধা নাই। আমি তো মা এই যে করছি, ভালো কথা শোনেন, আমি তো বলে যাচ্ছি, এখন ওই যে পিছনে যেজন আসতেছে সে যদি এইরকম সাইজের এক কাঁটাল নিয়ে আসে তাহলে তো কপালে কষ্ট আছে,
বুঝিছেন? হ্যাঁ, কাঁটাল কাঁটাল, এই সাইজের কাঁটাল। হ্যাঁ, শোনেন ওমা, এই এই 3 চূড়া, বুঝলেন, 3 চূড়া চুরি করতে গেছে। 3 চূড়া চুরি করতে যে রাজার বাগানে যে চুরি করতে যে ধরা পড়িছে। এখন ধরা পড়লি পরে এখন রাজার পিয়াদা যারা ধরে নিয়ে রাজার কাছে গেছেন, তারা, রাজা মশাই, এই যে এই 3 চূড়া আপনার বাগানে চুরি করতে গিয়ে ধরা পড়িছে। ভালো কথা, এই চুরি করেছিস? বলে রাজা মশাই, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনার বাগানে তো অনেক ফল আছে, তাতে তো যদি 2 জন 2টে ফল খাই, 3 জন 3টে ফল খাই, তাতে তো অসুবিধা নাই। বলে অসুবিধা না, শোন, চুরি করা মহাপাপ, তা তোরা চুরি করেছিস, তোদের সাজা বহন করতে হবে। তাই এখন মনে মনে চিন্তা করে যে বহন যদি করতে হয়, রাজামশাই মাফ করে দেওয়া যায় না? কয় শোন, মাফ করে দেওয়া যাবে, যখন বলেছিস মাফ করে দেব। তবে কি, তোরা 3 জন আবার আমার বাগানে যাবি, গিয়ে 3 জন 3টে ফল আনবি, যদি আমার পছন্দ হয় আমি নিজে হাতে মুখে তুলে দেব তোদের, আর যদি পছন্দ না হয়, দাঁড় তো 2টে, মুখ 2টে, মা, একটা উপরের মুখ আর একটা নিচের মুখ, তা উপরের মুখ দিয়ে না দিয়ে কিন্তু নিচের মুখ দিয়ে যাবো। তা ওইয়ের ভিতরে একজন আছে পরামানিক। পরামানিক চেনেন তো? নাপিত নাপিত হ। তাই এখন ওইটা মনে মনে চিন্তা করিছে কি, যে আমি যত ভালো ফলই নিয়ে যাই না কেন, রাজা মশার পছন্দ হবে না, তাতে সাতার দরকার নাই, আমি একটা আঙুর ফল নিয়ে যাই। ও ছোট দেখে একটা আঙুর ফল নিয়ে গেছে, কইছে রাজা মশাই, এই দেখেন আঙুর ফল, দেখেছেন কি সুন্দর কল, এ ধরাও লাগবে না, কিছু লাগবে না, ধরবেন সুলাও লাগবে না, টকাত করে গালের ভিতর দেবেন, টারা দিয়ে চাপ দেবেন, গলিয়ে যাবে, আপনি খাইয়ে নেবেন, কোনো কষ্ট নাই। কয় আমার এ ফল পছন্দ হয় নাই। এ ধর, ধরে ওইটার নিচের দ্বার দিয়ে বল। যখন এই কথা বলিছে, কয় রাজামশাই দরকার নাই, আমি নিজে নিজে পারবানি। ও কি করিছে, আঙুর ফল ধরে নিজে নিজে নিজেরটাই নিয়ে নেছে, ওই জাতি জাতি তা ছাতা গলিয়ে গেছে, ও যায় নাকি আঙুর ফল কিনা। এখন ওই পরের জন এই সাইজের এক ডাসা পেয়ারা নিয়ে আইছে, বুঝতে পারিছেন, এই সাইজের ডাসা পেয়ারা। থাক, বাজে কথা কব না নাকি মা, থাক আর কব না, এই পর্যন্ত থাক নাকি, না কব কব, ওই লোক কয় কও কও, নেও তাই শুনিয়ে নেও বাবা, দোষ যখন আর না কয়ে যাবো কেন, না আমি একটু আস্তে আস্তেই তো করছি, অসুবিধা কিছু নাই। রাজা মশাই দেখেছেন পেয়ারা, কি সুন্দর চেয়ারা, এ খাই হিন্দুরা আর মেয়ারা, তাহলে আপনি কেন খাবেন না, এই দেখেন কত সুন্দর পেয়ারা। কয়ে পেয়ারা পছন্দ হয় নাই, ওইটার দর আর বর। এখন ওই সাইজের পেয়ারা যে জায়গাতে যায় না, সেই জায়গাতে যদি দেয় তা যায়, ও খানিকক্ষণ চেল্লাইয়ে কান দিয়ে কাটিয়ে রক্ত মক্ত বাইর করিয়ে তারপরে হাসিয়ে পড়িছে। রাজা মশাই কয়, এই হাসিস কেন? কয় হাসি কেন রাজা মশাই, ঠিক পাচ্ছেন না? কয় না। কয় এই তোর এই যে জিনিস যে জায়গাতে যায় না সেখান দিয়ে দেওয়া আছে, তারপরে তুই হাসিস কোনটা বুঝে? কয় হাসি কেন রাজা মশাই, আমার এইটুকু পেয়ারা নীতি, আমার এই অবস্থা, এর পরে যেজন আসতেছে এই সাইজের কাঁঠাল নিয়ে আসতেছে, আমি ভাবতেছি ওই দিয়ে কি কায়দায় যাবেন, আমি এই ভাবে আসি। আমি তো মোটামুটি তো কইয়ে গেলাম পেয়ারার উপর দিয়ে, এরপরে তো কাঁঠাল নিয়ে আসতেছে নাকি। তা যাই হোক, হাসি রহস্যের কথা যা পরে পরে বলবো, তার একটা গান সুর ছন্দে গাই, তারপরে আরো কিছু কথা বলবো, সভ্য সবার ঠাই। তাহলে কি ওমা, যেহেতু এখন রসিকের ভূমিকায়, তা একটা রসিক সরকারের গান গাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে জন্মেছে এক দুরান্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরান্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরান্ত ছেলে। তার এক পায়ে ঢাকে স্বর্গ মর্ত, ও তার এক পায়ে থাকে স্বর্গ মর্ত, ও তার এক পায়ে ঢাকে স্বর্গ মর্ত, আর এক পায়ে পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরান্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরান্ত ছেলে। আর
শান্ত অশান্তের সময়, অশান্তের সময় দিলে কিছু করে না গ্রহণ, না দিলে সে কাঁদে অনুক্ষণ। এ দুরন্ত হয় না শান্ত অশান্তের সময়, অশান্তের সময় আবার হারায় করে অন্বেষণ, হারায়ে করে অন্বেষণ, হারায় করে অন্বেষণ, কাছে পেলে দেয় ফেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। নিত্য করে সুখাদ্যের তালাশ, প্রবল ক্ষুধায় করে উপবাস। ওই গরমকালে আগুন খোঁজে, শীতে লয় বাতাস। ও শীতে লয় বাতাস, নিত্য করে সুখাদ্যের তালাশ, আবার প্রবল ক্ষুধায় করে উপবাস। গরমকালে আগুন খোঁজে, শীতে লয় বাতাস। ও শীতে লয় বাতাস, করে আকাশ ভরে আত্মপ্রকাশ, আকাশ ভরে আত্মপ্রকাশ, আকাশ ভরে আত্মপ্রকাশ, ডুবে গভীর সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। বিদ্যা বুদ্ধি নাই কো তাহার লেশ, আবার তবু কারো নেই নাই উপদেশ। সর্ববিদ্যায় পারদর্শী মূর্খতার এক শেষ। ও মূর্খতার একশে, বিদ্যা বুদ্ধি নাই কো তাহার লেশ, আবার তবু কারো নেই নাই উপদেশ। সর্ববিদ্যায় পারদর্শী মূর্খতার এক শেষ। ও মূর্খতার একশে, তারে বোঝালে বোঝে সবই শেষ, জালে বোঝে সবই শেষ, বোঝালে বোঝে সবই শেষ, ফাঁক পেলে তা যায় ভুলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। রসিক বলে বড় জ্বালা ভাই, আমি এ ছেলেকে নিয়ে কোথায় যাই। সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। ও ধরতে গেলে না, রসিক বলে বড় জ্বালা ভাই, আমি এ ছেলেকে নিয়ে কোথায় যাই। ধরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। ও ধরতে গেলে না, হলো এ নিয়ে এক বিষম বালাই, এক বিষম বালাই, এ নিয়ে এক বিষম বালাই, জ্বালা জোড়াবো কোথায় গেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, হায় রে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ভূমিকাতে রসিক সরকার সভ্য সবার ঠাই, বিপক্ষেতে আছে আমার বিজয় সরকার গোসাই। তাহার কাছে কিছু প্রশ্ন করে গেছি দান, সবাই এসে ধরে ধরে দেবে তাহার সমাধান। প্রথমবারে যেভাবেতে প্রশ্ন হয়েছিল, কিছু কথা সেজন এসে সভায় বলে গেল। তাহলে কি বাবা, বিজয় সরকার প্রথমবারে এসে জবাব দিয়েছে, পুনরায় আবার এসে গো আমি দিয়েছি দর্শন। এরপরে আসবে আবার গুরু মহাত্ম, তাহার কাছে পুনরায় আবার আমি দুটো জিজ্ঞাসা করে গেছি। আপনারা শুনেছেন ভক্তগণ বসে সবার পাশাপাশি, কি এই যে 5 চরণের
কিবা বিধান আছে, সেই কথাটি বলবে তুমি সভ্য সবার কাছে। আবার হরিচাঁদ ঠাকুর যদি ভগবান হয়, কেন শান্তি মাতাকে কৃষ্ণ বলতে কয়? কৃষ্ণ 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 বলিয়া কাঁদিবে, তোমার মনের যত জ্বালা দূর হইয়া যাবে। তাই তো আজ তোমার কাছে করি নিবেদন, কেন তুমি এই কথাটা বলিলে তখন? গুরুদেব সবাই মতুয়া সরাসরে, মতুয়া হয়ে সেজন হরিগুণ গায়। এই যে মতুয়া হলো কথা মিথ্যা নয়, তাহলে তুমি আমার কথায় বটে নেবে, কেন মতুয়া হলে তাই আমারে কবে? তোমার ওই সাধ্য ধর্মে কি নাই, তার জন্য তুমি আজ হয়েছো মতুয়া গোসাই। মতুয়া হয়ে তুমি গান রচনা করিলে, কবে সিধা মোরা কান্দি যাব মন তাই কাঁদে বলে। এই কথার কি বা তাৎপর্যই আছে, কেন তুমি মতুয়া হলে বলবে সবার কাছে? এই একা করে তিনটে প্রশ্ন করলাম দান, সবাই এসে বিজয় সরকার দেবে সমাধান। এরপরে যেজন আবার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি এসে কোন ভাবে সে কোন বা কথা কয়, কোন ভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি। তার এই অখুশি দিয়ে নাই প্রয়োজন, আমার মতন ভাবের পালা করব সমাপন। আসরেতে আছেন যত মাতৃজাতিগণ, বন্দনা করে যাই সবারই চরণ। পিতৃগণ আছেন যারা যারা, কেহ করবেন না আমায় চরণ ছাড়া। কল্পনা ছেড়ে দেব দলের পরিচয়, অশ্বিনী গোসাই দলের নাম শুনেন সদিশয়। চিন্ময় কাকা তালে তালে বাজাইতেছে ঢোল, তাহার তালে তালেই আমার মুখে ফোটে বল। ওই যে শ্রীধর দাদা বসিয়া যে রয়, সেজন একজন সরকার প্রণাম জানাই তাহার পায়। সেজন গুরু ভাই বললাম সভা পরে, আপনারা গান শুনেছেন প্রথমে আসরে, তারপরে অনির্বাণ গোসাই দেখতে পাই, সেজন মাঝে মাঝে কাশরি বাজায়। সত্যিকারের ভালো মানুষ কথা মিথ্যা নয়, একজন ভালো মানুষ বলছিলাম পরিচয়। তারপরে সুদীপ ভাই পিছনেতে রয়, সেও গুরু ভাই দিলাম পরিচয়। তারপরে আমার দেখো ওই যে যেজন রয়, বিভূতি নাম তার দিলাম পরিচয়। রবি দাদাই আমার টিনারও বাজায়, টিনারও বাজাইয়া দেখো মন মজায়। কত সুন্দর টিনার বাজাইয়া মন মজাইয়া দিল, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল হরি বল। এই যে আমার দেখো আবার কাকা রয়, এই নাম বললাম আমি, আরে সঞ্জয় নাম তাহার দিলাম পরিচয়। আজকে এখানে দেখো মাস্টার সেজন হয়, প্রভাত দাদুর দলে সেজন্য মাস্টারি করে, মাঝে মাঝে আসে আবার বাবারও গোসরে। তারপরে রয়েছে আমার এক দাদা, আরে অমল দাদা দেখো বাঁশরি বাজায়, বাঁশরি বাজাইয়ে সেজন্য মন মজায়। আরো কত ভাই আছে সবারও ভিতরে, অধমের পরিচয় দেওয়া দরকার আসরের ভিতরে। অধমের নাম হলো বিক্রম বালায়ার সরকার, অধমকে যদি কারোর হয় বাবা দরকার, গান্নাপুর থেকে যাবেন কৃষ্ণনগরের ধারে, রানাঘাটে স্টপেজ বললাম সরাসরে। রানাঘাট থেকে যাবেন কৃষ্ণনগরের পরে, তারপরে ওইখান থেকে বাস ধরতে হয় বলে। ওই কৃষ্ণনগর থেকে যাবে করিমপুরের বাসে, আজ দাসপাড়া নামলে পাবেন অনায়াসে। সিটকা দাসপাড়া নামলে পাবেন অনায়াসে। 10 টাকা ভাড়া দিলে যাবেন আমার বাড়ির পাশে, 10 টাকা ভাড়া দেবেন টুকটুকি গাড়ি, অনায়াসে পৌঁছে যাবেন আমার বাড়ি। তবে আর বেশি কথার কোনো দরকার নাই, এইভাবে ভাবের পালা শেষ করিতে চাই। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতন ভাবের পালা করব সমাপন। এরপরে গুরুদেবের সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি খুলিয়া বলিবে। দেখি সে কোনোভাবে সে কোনো বা কথা কয়, আরে কোনোভাবে দেয় তাহার ভাবের পরিচয়। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে হয়তো হবে অখুশি, তার এই অখুশি দিয়ে নাই প্রয়োজন। এবার আমার মতন ভাবের পালা করি সমাপন। যতদিন রই আমি এই বিশ্বের গায়ে, যেন এইভাবে ভক্ত সঙ্গ আমি বটে পাই। এরপরে সভাতে গণপতিদা আসিবে, সেই জন্য ভালো ভালো কথা যে শোনাবে। তাই তো আমার কোনো দরকার নাই, এবার এখানেতে আমার ভাব সাঙ্গ করতে চাই। এই পর্যন্ত আজকের মতন আমার ভাব সাঙ্গ হয়ে গেল। একবার হরি গুরুচাঁদ তারকশ্রী প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। আলোচনা খুব ভালো আলোচনা করেছে, আপনারা শুনেছেন।
এরপরে জবাবকর্তা উঠে জবাব দিয়েছেন। এরপরে যে সরকার উঠিছে এ যা প্রশ্ন করেছে এর প্রশ্নের জবাব দিতে আগে কষা কাটতে হবে। একখান কষা কাটিয়ে মানে যতদূর পারবো বারোতি থাকতে হবে আগে আমার। যতক্ষণ পর্যন্ত না হাফসাবো ততক্ষণ পর্যন্ত আমি জবাব দেব না। মানে মা দুধ দেয়, মানে রাগ হয়ে গেলে তোমার কয় সর দেয় না, দেয় কি না? নিতাই বাইদার বউ বলো দেয় কি না? কয় সর দেয়, তোর মতো সর যে জ্বালাচ্ছিস তুই এইরকম জ্বালান অগুরু বাইদা, তোর মতো সর দিয়ে তারপর কয় আয় খাইয়ে যা। তাই এই তৃতীয় রসিক যে আইছে এর কষা দিয়ে আগে বারোতি হবে, তারপরে হয়তোবা দুটো প্রশ্নের জবাব দেওয়া যাবে। এই জায়গাটা হরিসঙ্গীত মহাসংকীর্তন যজ্ঞ হয়েছে, এই জায়গাটার আলোচনা রাখতে হবে এমনভাবে। হরিসঙ্গীত মহাসংকীর্তন মহাযজ্ঞ অর্ঘ্য দিলাম তারই মাঝে কাজ কি আমার মন্ত্র বীজে। প্রশ্ন করেছে যে 5টা চরণ, চরণ কয়টা? আরে অভয় চরণ, শ্রীচরণ, পর চরণ কয়টা? কয়টা কইছে? আচ্ছা মানুষের চরণ কয়টা? জুতো ছিল না, জুতো ছিল না তোমাকে? আরে আমি জুতো চালাই মারতি কই না, জুতো ভাই দিয়ে বাড়ি চলে যেতে পারতি। মতুয় ধর্মটা হচ্ছে, একটু কথাটা শোনো, মতুয় ধর্মটা হচ্ছে মানে সাচ্চা ধর্ম। অশ্বিনী গোসাই লিখলেন হরিচাঁদের নির্মলকরণ এর এক বিন্দু পেয়েছে যেজন সে হয় প্রেমের মহাজন। মানে এর ভিতরে কোনো প্যাঁচগোছ নাই। অশ্বিনী গোসাই চরণের কথা লিখেছে, কি লিখেছে? যদি মতুয়া হবি প্রাণ জুড়বি সর্ব অঙ্গে মাক মতুয়ার। এই জায়গায় অভয়চরণ শ্রীচরণ আছে নাকি? যে ধর্মটা সাচ্চা ধর্ম সেই ধর্মটাকে ঝামেলা বাঁধাইয়ে না। এই সমস্ত শ্রীচরণ, অভয়চরণ, তারপরে রাতুল চরণ, এ সমস্ত বৈষ্ণবদের ভিতরে পাওয়া যায়। এই সমস্ত প্রশ্ন এই জায়গায় খাটে না। হরিগুরু সাদের দর্শনে এরকম কোনো নাই। মানুষের চরণ হচ্ছে 2 খান, কিন্তু হিসেব করে 5 খান বানায় দিয়েছে। কোন চরণে প্রণাম দিলে কি হয়? এই চরণে প্রণাম দিলে কট্টক ভক্তি হয়, এই চরণে প্রণাম দিলে কয়টা টাকা হয়। আমি আসরে উঠার আগে যেগুলো প্রশ্ন আমার দেশে, খালি ওই সরকার না, আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন শ্রী অনির্বাণ গোসাই, উনি একখান প্রশ্ন আমার দেশে। প্রশ্নখান হচ্ছে রতি আর মতি কি? রতি এবং মতি কি? এখন ওনার শোনা মানে সময় হয়ে গেছে রতি শোনার, বুঝলা? এই জন্যই প্রশ্ন আমারে করেছে। সব কটার আমার কাছে আসতে হবে। আমারে করছে যে রতি কি? আমি বললাম এনে কব না, আসরে কবানি। তুমি যা ভাবছো ওই রকম রতি না। রতি শব্দের অর্থ হচ্ছে প্রেম, আর মতি শব্দের অর্থ হচ্ছে গভীর শ্রদ্ধা বা ভালোবাসা। তাহলে কি মতি শব্দের অর্থ, অর্থাৎ তোমার প্রতি যেন আমার মতি থাকে, গভীর ভালোবাসা যেন থাকে, এ হচ্ছে মতি। আর রতি শব্দের অর্থ হচ্ছে প্রেম। এই জন্য তারক গোসাই লিখেছে নামেতে নিষ্ঠা রতি, শান্ত ভক্তি, শান্তি হরিনাম শ্রবণে, আর অশান্ত প্রেমের রীতি বিষের পাতে শান্তি নাই আক্রান্তি মনে। আর অশ্বিনী গোসাই লিখল রতিমতি রেখো গুরুর পতির পায়। তুমি যে রতির কথা করছো সে রতি না। তুমি একসময় 2 কিলো মাংস নিয়ে যাইও, আমি বলে দেবানি। আর আরেক গুরু ভাই সানি, সে করছে একটা গান গাবা দাদা, কলমে নাই কালি।
বল হরি বল নিতাই গুরু বল। আমি বললাম কার কলমে কালি নাই? কোসে কলমে নাই কালি। আমি কছি এ সমস্ত সব খালি খালি। যে গান গাইলে মানুষের প্রেম মানুষের ভক্তি হয়। শোনো একটা কথা বলি তোমারে, এই যে যে 5টা চরণের কথা বলছো, যদি বৈষ্ণবীয় আসর হতো আমি কিছু কথা বলতাম, সঠিক কথাগুলো বলতাম, কিন্তু এটা কোনো বৈষ্ণবীয় আসর না, এটা একটা মতুয় বাসর। এই সমস্ত চরণ টরণ কিছুই না, মানুষের দুখানা চরণ। যেমন আমার এই মুখটাকে কেউ মুখ বলে, কেউ গাল বলে, বলে না তোর গালে কি হইছে, হ্যাঁ, কেউ বলে বদন, বলে না। এখন ওই গাল দিয়ে কি খায়, বদন দিয়ে কি খায়, মুখ দিয়ে কি খায়, এগুলো বলো দিয়ে প্রশ্ন না। এইগুলো হচ্ছে তৎকালীন সময়ে কিছু মানুষের, যে শাস্ত্রটাকে একটু গভীরভাবে মানুষ যাতে বুঝতে কষ্ট হয়। কিন্তু বিজয়বাবু নিজে লিখলেন, কলিযুগে দিতে পারের পথ কি কথা বলো না, কলিযুগে দিতে পারের পথ ওরাকান্দি সহজ সরল মত, কোনো ঝামেলা নাই। চরণ পাইছো, 2খান চরণ পাইছো, যাইয়া বুট হইয়া পড়ো। ওই জায়গায় যাইয়া খুঁজতে যাই না যে শ্রীচরণ কোন জায়গায়, এরপরে অভয়চরণটা কোন জায়গায়। এই সমস্ত বিভ্রান্তমূলক কথা মানুষের মতুয়া সম্প্রদায়ের ভিতরে ঢোকানো উচিত না। চরণ হচ্ছে দুখানা, ভক্তি করো সেই পায়। এখন কেউ যদি গুরু ভক্তি দিতে যায়, এখন ওই শ্রীচরণ অভয়চরণ খুঁজবে না, যে কই ছিল, যে গণপতি সরকার কই ছিল, যে অভয়চরণ কোন জায়গায় খুঁজে পারছে না। কিন্তু চরণ পাবা দুই ঠেঙের, ওইটারে কি চরণ কয়, অভয়চরণ কয়, ভয় নাই তোকে। থাক, ও চরণের কথা বলবো না। ছোট্ট একটা চরণ কি বাইদা। ধরো একটা গান গাই, আমি ভাবছিলাম তুমি ঠাকুর কথা বলবো, তা প্রথমবারেই আমার হাসি আসে, এমন আসে। আরেকটা প্রশ্ন করেছিল যে হরিচাঁদ ঠাকুরের কন্যা, ধর্মকন্যা ছিল, টাকা চুরি করেছে। টাকা চুরি করার পরে এরপরে হরিচাঁদ ঠাকুর বলেছে, লীলামৃতে লেখা আছে যে কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণই সব দেবে। তাহলে হরিচাঁদ যদি স্বয়ং হয়, কৃষ্ণ কথা কেন বললো? বলবানি, একটু শান্ত থাকো, দাও বাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই এক গরুর রচনা করা জানি না, ভৈরবের পরে টাচ করি। আমার সুখ বিলাস আমার সুখ বিলাস হবে বিনাশ, কবে গুরু পদে হবে আরতি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সা সবৃত্তি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সা বৃত্তি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সা বৃত্তি। আমার সুখ বিলাস হবে বিনাশ, সুখ বিলাস হবে বিনাশ, সুখ বিলাস হবে বিনাশ, গুরু পদে হবে আরতি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি। আর নিষ্কাম বৃক্ষে মূলেতে যাব, আর
কামনা জননী মায়ের, আর বিচ্ছেদ অগ্নি কুণ্ড জেলে বসিয়া রব। ও বসিয়া রব, ও নিষ্কাম বৃক্ষে মূলেতে যাব, বিচ্ছেদ অগ্নি কুণ্ড জেলে বসিয়া রব। ও বসিয়া রব, আমি চিন্তা ভস্য গায়ে মাখিব, চিন্তা ভস্য গায়ে মাখিব, চিন্তা ভস্য গায়ে মাখিব, আর চিন্তা ভস্য গায়ে মাখিব, চিন্তা ভস্য গায়ে মাখিব, আমি কাঁদব বলে গুরুপতি। আর কবে ঘুটিবে গুরু সাধন ভজন পয়সার ভিত্তি। আর ধর্ম পূর্ণ হবে বিসর্জন, কবে হবে গুরু পদে আত্মসমর্পণ। ও আত্মসমর্পণ, ধর্ম পূর্ণ হবে বিসর্জন, আর কবে হবে গুরু পদে আত্মসমর্পণ। ও আত্মসমর্পণ, আমার জ্ঞান পুত্রে হইবে মরণ, জ্ঞান পুত্র হইবে মরণ, জ্ঞান পুত্রের হইবে মরণ, ঘটবে প্রেম বলা নীতি। আর কবে ঘুটিবে গুরু সাধন ভজন পয়সার ভিত্তি। আর কবে ঘুটিবে গুরু সাধন ভজন পয়সার ভিত্তি। কবে আমার ঘুজবে সূচিবাই, অঘোর পন্থী হয়ে সদা কাঁদিয়া বেড়াই। ও কাঁদিয়া বেড়াই, শ্রীমত অশ্বিনী ঘোষার গান। আর কবে ঘুচিবে গুরু আমার সাধন ভজন পৈশাস বৃত্তি। এত সময় আপনারা গান শুনলেন, যে আলোচনা করেছে আমি খারাপ বলছি না, কিন্তু যে আলোচনায় মানুষের মুক্তির পথ না দেখায়, ক্ষণিকের আনন্দর জন্য, একে বলা হয় খণ্ড আনন্দ। এই যে কিছু সময় ধরে হাসলেন, এখন যদি বলেন যে ভালোই হয়েছে, কিন্তু মূলত আমাদের সাধন ভজনের পথ আমরা নিজেরাই জানি না। মানুষ যখন পাগলের কাছে যায়, সাধুর কাছে যায়, কেন যায়? হয়তোবা ভক্তির জন্য, নয়তোবা কোনো রোগ সারার জন্য মানুষ যায়। কিন্তু এই জায়গায় যে কয়জন মানুষ বসে আছে কিসের আশায়? এরা দুটো হরি কথা শুনবে। কিভাবে মানুষ হরিচাঁদ ঠাকুরকে প্রাপ্ত হতে পারে বা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে পারে? এই জন্য অশ্বিনী গোসাই বললেন, তোমরা যা ভাবছো সেটা নয়। মনের মানুষ ধরা, মন রে ফেরা মুখের কথা নয়। তারে ধরবি যদি নিরবধিনে বধিরন্দ্র বোবাশ্রয়। আমার দুটো চোখ আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এই চোখে যে সারা জীবন দেখতে পারবো এমন মনে হয়? আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে আসছে। এই যে বাস্তব দর্শন। আমার বাইদা ওই যে হাল চালায় মাঠে,
আগে যেভাবে দাপট দিয়ে চালাতো এখন সেইভাবে পারে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বল থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ সেই পথটাকে খোঁজে না। খুঁজেছে কারা? যারা সাধু, যারা পাগল। বিচরণ পাগলের নাম শুনেছ না সবাই? বিচরণ পাগলের প্রতিদিন নালিশ করতো গুরুচাঁদের নামে, পাগলামি করত। গুরুচাঁদ ঠাকুরের কাছে নালিশ করেছে ভক্তরা, কছে বাবা বিচরণের পাগলামি আর সহ্য করা যাচ্ছে না। বলছে বিচরণ আবার কি করেছে? বলছে বিচরণ যখন তালতলাতে বাড়ি আসে, মানে ওরাকান্দি আসে, কয়েকদিন ধরে দেখলাম একটা কাপড় সুন্দরভাবে চোখে বেঁধে ওরাকান্দি আসতেছে। আমরা ওরাকান্দি যাই, চোখ দুটো সামনে থাকে, দেখে দেখে যাই। ওই পাগল চোখ বাঁধিছে, দুই চোখ বেঁধে ওরাকান্দির দিকে আসতেছে। একবার খালে পরে, একবার গাড়ির তলে পরে। সে একটা বিদে কিস্তি। তুমি এই বিচরণটাই পাগলামি করতে বারণ করো। বিচরণ কর্তা ওরাকান্দিতে ঠাকুর বাড়ি মাঠে কাজ করছে। একজন ডেকে খবর দিয়েছে বিচরণ ডাকে নিয়ে আয়। একজন গিয়ে ডাকছে যে ও বিচরণ, কি তোমারে বাবা ডাকতিছে। বিচরণ পাগল বলছে আমার ভাগ্য ভালো যে বাবা আমারে ডাকিছে, না জানি বাবা আমারে কি দেবে। বিচরণ কর্তা ভাবতে ভাবতে হেঁটে হেঁটে গুরুচাঁদ ঠাকুরের কাছে এসেছে। এই কথা বলিস না পিছনে। বিচরণ ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে, বলল বাবা ডাকিছো আমারে? বলছে হ্যাঁ। ও বিচরণ তোমারে আমি ভালোবাসি না? বলছে হ্যাঁ বাবা তুমি আমার ভালোবাসো। তা আমি তোমারে যখন ভালোবাসি, তোমার নামে যদি কেউ খারাপ কথা কয় আমার তো খারাপ লাগে। তা তুমি পাগলামিগুলো বন্ধ করতে পারো না? বলছে আমি আবার কি করলাম? এই যে নালিশ করলো, তুমি নাকি চোখ বাজে তালতলাতে আসো, কেন চোখ আছে না তোমার? কেন চোখ বাঁধতে আসো কেন? সবার সামনে বলো। বিচরণ কর্তা হাত জোর করে গুরুচাঁদ ঠাকুরে বলছে বাবা তুমি যে দুটো আমাকে আঁকি দিয়েছ, এর দৃষ্টিশক্তি সারা জীবন একরকম থাকে না। একসময় আস্তে 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 আমি এই চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবো, তখন চলতে পারবো না। তা মনে মনে ভাবলাম যখন দৃষ্টিশক্তি হারাই ফেলবো, সেই সময় যদি ওরাকান্দি আমি না আসতে পারি, আমি যদি ওরাকান্দি সেই সময় না আসতে পারি, এই জন্য আগের থেকে চোখ বেঁধে আমি ওরাকান্দি আসি, যে আমার চোখ যদি কর্মগুণে শেষ হয়ে যায় তারপর ওরাকান্দি। ও তুমি আগের থেকে ই করতেছ? হয় বাবা আমার চোখ একদিন থাকবে না, সেই দিন ওরাকান্দি যদি না আসতে। অবিচরণ কয়দিন চোখ বাঁধতে আসতেছে? ওই সপ্তাহখানেক আসতেছি, তাই একদিনও ঠিক মতো আসতে পারছ? বলছে বাবা আমি একদিনও আসতে পারি না। তাই চোখ কি বাঁধন খুলে ফেলেছ? বলছে না বাবা, যখন আমি ওরাকান্দির পথ ছেড়ে অন্য পথে চলে যাই, তখন একটা ছেলে আমার হাত ধরে বসে, বলে ও পাগল ওই পথে নাই এই পথে।
আমি জিজ্ঞেস করলাম সেই ছেলের গোচরে, তুমি কে? তুমি আমার সঠিক পথ দেখিয়ে দিচ্ছ। ভীষণ পাগল যখন জিজ্ঞেস করেছে, ছেলেটা আমারে বলল, কেউ যদি উড়াকান্দি মুখী হতে চায় আমি তারে হাত ধরে উড়াকান্দি নিয়ে যাই। জয় জয় শক্তি হরি গুরু জয় দেবীতে হরি হরি বল। আর আমাদের চোখ থাকতেও আমরা ঠাকুর বাড়ি যেতে চাই না। তারও গোসাই গুড়া কাঁদতে গেলে আর ফিরতো না। এই জন্য বলেছে, রাইচরণ ভান্ডারী মেলায় মুর্শিদ মহানন্দ, তারকের ভাগ্যে কবে হবে আবার সেই মেলার আনন্দ। আমি আবার কবে ঠাকুর বাড়ি যাব? ঠাকুর বাড়ি গেলে আর আসতো না তারক গোসাই। 1 মাস 2 মাস হয়ে যেত। হরিচাঁদ ঠাকুর বলতো, এই তারক বাড়ি যাস না কেন? বলছে, বাবা বাড়ি আর যাবো না। কেন? তোমার দ্বারে থাকতে আমার ভালো লাগে। বলছে, বাড়ি মা রইছে, চিন্তা রইছে, তাদের একটু দেখা লাগে না। বলছে, আমি যাব না। 2 মাস 3 মাস হয়ে গেছে তারও কাজ যায় না। তে ঠাকুর দাবরায় পাঠাইছে। তারও বলছে, আমি যে বাড়ি যাব, সেই মানুষগুলো যাদের রেখে আসছি 2-3 মাস যদি বাড়ি না যায়, তারকের যে টাকা রোজগার করে মাছ বিক্রি করে ওই টাকা সংসারে দেয়, 3 মাস বাড়ি যায় না। ভাবছে তারা কি বেঁচে আছে? তারক গোসাই ভয়তে ভয়তে জয়পুর গিয়ে দেখে যে বাড়িতে প্রদীপ জ্বলছে, আলো জ্বলছে। তারক গোসাই যে ডাক দিছে, মা, ও মা। মা ঘরের থেকে বেরিয়ে গেছে, ও তারক, বাড়ির কথা তোর মনে পড়িছে? কতদিন তোরে খবর দিছি, ওরে কেউ বলে নাই বাবা। বাবা তোরে কেউ বলে নাই? তারক গোসাই বলছে, ওমা তোমরা এখনো বেঁচে আসো, তোমরা এই কয়দিন কি খেয়ে বেঁচে আছো? কোসে কেন তুই বাজার পাঠাই দিছিস আমারে? প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার পাঠাই দিস। কোসে আমি কবে তোমার বাজার পাঠাই দিলাম? বলছে, কেন ছোট্ট একটা ছেলের মাথায় প্রতিদিন, আর তোর কি দয়া মায়া নাই? ওইটুকু একটা ছেলে অত বড় ধামা যদি ওর মাথায় উঠে। তারক গোসাই বুঝতে পেরেছে যে কে আমার বাড়ি ধামা মাথায় করে নিয়ে এসে খাবার দিয়ে গেছে। কারণ শ্রী গোসাই লিখেছে, আমি যখনই যা বাঞ্ছা করি, পলকে না হতে দেরি অগ্নি দেয় সে জোগাড় করি, তার মান অভিমান নাই। ওমা ওই ছেলেটারে তুমি যত্ন করেছিলা? বলছে, বাবা যখন প্রথম দিন নিয়ে আসলো আমি বললাম, তুমি কে? বলছি, আমি ভবের বাজারে কাজ করি, তারক বাজার করে আমাদের দেশে, আমি তাই তোমাদের দিতে আসলাম। তখন আমি তোর পরে খুব রাগ করেছিলাম যে ওইটুকু একটা ছেলে অত বড় দামা তোর মাথায় দিচ্ছি, তোর কি একটু দয়া মায়া নাই? প্রত্যেক সপ্তাহে ওই ছেলেটা আসে, আমা তুমি যত্ন করো নাই, বসতে বলো নাই। তখন বলল যে আমি বলছিলাম যে বাবা তুমি দুটো খেয়ে যাও। তুমি কি করো? বলছে, আমি বাড়ি বাড়ি মোট বয়ে বেড়াই। তারক আমার বাড়ি কাজ করতেছে, আমি তাই মোট বয়ে বেড়াচ্ছি। বলছে, বাবা দুটো খেয়ে যাও। বলছে, আমার সময় নাই। শুধু তারকের বাড়ি নয়, ভক্তের বাড়ি বাড়ি আমার মোট বইতে হবে। জয় জয় শক্তি হরি গুরু চাঁদ পিতে হরি হরি হরি
হরিব হরিব গোসাই ওই কথা শোনার পরে আবার ওরা কান্দি গেছে, বাড়ি দাঁড়ায় নাই, ওরা কান্দি রওনা হয়েছে। ওরা কান্দি গিয়ে ঠাকুর দেখে হিজল গাছতলায় বসে আছে। যে ঠাকুরের কাছে শরণ ধরে বলছে, ও বা তুমি আমার বাড়ি মোট বয়ে দিয়েছো, তা তো আবার বললে না। বলছে তারক, যে আমার বোঝা বয় আমি যে তার বোঝা পাবো না এমন তো নয়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরে বলি এইটা করো, আমার ছেলেরে ভালো রাখো, আমার ধান খেতে তুমি পাহারা দাও, আমাকে এক বস্তা টাকা দাও। কিন্তু আমরা কখনো বলি না ঘুম থেকে উঠে ঠাকুর তুমি ভালো থাকো। এই জন্য বলছে সকলে এরা হরিকে খাটায়, আমার হরির খাটনি খাটে কে? অশ্বিনী গোসাই লিখলো না, যখন বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি দেয় সে জোগাড় করি, মান অভিমান নাই। তার মানও নাই, তার অভিমানও নাই। হরিচাঁদ ঠাকুর বলছে না নতুন কি দিয়েছে, এই সাধারণ ব্যাপারটা তুমি বোঝো না। ভগবান শ্রীকৃষ্ণ এই ডঙ্কা কাশি নিশান দেশে নাকি, রাম দেশে নাকি, গৌরাঙ্গ দেশে নাকি, নতুন কি দেশে বোঝো না। সহজ সরল মত পথ দিলেন হরিচাঁদ ঠাকুর। ত্রেতা যুগে নাম জগদীশ সরকার বললাম, গণপতি সরকার বললাম, সিন্দুর রাগ গাইল না, রাগের মাধ্যমে করতে হতো। আর হরিচাঁদ ঠাকুর বললো যে ওই সমস্ত কিছু দরকার নাই, এবার ডঙ্কা কাশি হাতে নিয়ে মুখে হরি বল বল, একমাত্র হরি নামে মানুষ মুক্তি পাবে। হরি বল হরি বল হরি বল। একমাত্র মুক্তির পথ। অশ্বিনী গোসাই তাই বললেন, আর কবে ঘুচিবে গুরু আমার সাধন ভজন পৈশাচ বৃত্তি। আমার সুখবিলাস হবে বিনাশ, গুরু পদে হবে আরতি, আর কবে ঘুচিবে গুরু আমার সাধন ভজন পৈশাচ বৃত্তি। আমরা শুধু চাওয়া পাওয়া করি, কিন্তু কোন জিনিস চাইলে ঈশ্বরের কাছে মূল সম্পদটা পাওয়া যায় সেই জিনিস আমরা চাইতে জানি না। লোসন পাগল আর হচ্ছে তারক গোসাই, অমৃতে লেখা লোসন পাগল ভিক্ষা করে খায়, গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে। এখন লোসন পাগলরে বলতেছে যে তুমি গ্রামে গ্রামে ভিক্ষা করো, তোমারে আমি একখান নৌকা তৈরি করে দিই। সুন্দর একখানা ভালো কাঠের নৌকা লোসন পাগলরে তৈরি করে দিয়েছে। লোসন পাগল ওই নৌকা নিয়ে ভিক্ষা করতে যায়। সুন্দরী কাঠের নৌকা, বাংলাদেশে বলতো ওই সুন্দর কাঠ না কি যেন বলতো। তা যখন ওই নৌকা নিয়ে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে 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 বেদে বহরের ভিতরে, বেদে মানে ওই যে সাপের খেলা দেখায়, বাইদে কয় না কি যেন কয়,
ওরা সাপের খেলা দেখায়। যখন সাপের খেলা দেখাচ্ছে ওরা ওই এক জায়গায় বেদে বহরের ভিতরে সুন্দর করে পাড়া গেলে ওরা সব এক জায়গায় আসে। আর ওই লোসন পাগল ওকে কাছে যাইয়া ভিক্ষা করে ওই পাড়া গাড়ি সুন্দরী নৌকা নিয়ে ওই জায়গায় শুয়ে রয়েছে ছোট বাজার। তার লোসন পাগল সত্যিছে রাত্রেবেলা ওই পাশে এক মুসলমানের নৌকা, ওর নৌকা হচ্ছে ভাঙা নৌকা, তার জল না সিসলি তোলাই যাবে। এক সিসি জল উঠাচ্ছে আর ফেলাচ্ছে আর করছে হক আল্লাহ। এক সিসি জল উঠাচ্ছে আর বলতিছে হক আল্লাহ। লোসন পাগল শুয়ে শুয়ে শুনতেছে আর ভাবতেছে দাদা আমারে কিরম ঠগানি দিয়েছে দেখছ, তারক দাদা আমারে কি ঠগানি দিয়েছে, দাদারে আমি এত ভালোবাসি আমারে এইরকম ভাবে ঠকালো। লোসন পাগল চোখের জলে ভাসতেছে আর ভাবতেছে সকালবেলা ওই মেয়ারে আমি ঠকাবো। সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানরা বলছে যে এইদিকে দেখদি আমার নৌকো তোর পছন্দ হয় নাকি? কোসে তোমার নৌকো হচ্ছে সুন্দরী কাঠের নৌকা, নূতন নৌকা, এই নৌকা কার পছন্দ হবে না? বলছে তোর যদি পছন্দ হয় তো সলমাইয়া নিয়ে ওঠ আর তোর নৌকো খানা মারে দেয়। এই মুসলমান কর সঙ্গে সঙ্গে সলমাইয়া নিয়ে ওই নৌকায় উঠিছে। আর লোসন ওই ভাঙা নৌকায় উঠিয়ে যেই দেখে জল উঠতেছে ওই এক সিসি জল ফেলায় আর কয় হরি বল, এক সিসি জল ফেলায় আর কয় হরি বল। এই জল সৃষ্টি সৃষ্টি জয়পুর গিয়ে নৌকা লাগাইয়া তার কুষার ঘাটে যাইয়া করছে দাদা তুমি আমারে ঠকালে কি হবে, আমি এক মেয়ারে ঠকাই আছি, আমি এক মেয়ারে ঠকাই আছি। আমি জানি তুমি আমারে ভালোবাসো কিন্তু তুমি এইরকম ভাবে ঠকান দেবা আমি বুঝতে পারি নাই। আমি ওই শুয়ে পড়ে বুঝতে পারি ওই মেয়ারে ঠকাই দিয়ে চলে আইছি। বলছে কি হয়েছে? বলছে ঘাটে আসো। ঘাটে যেয়ে দেখে যে সেই নৌকো দিয়েছে ওই মেয়ারে আর ভালো খান আর ওই জল। কাছে এই নৌকো আনছো কেন? কাছে আমি যখন শুয়ে রয়েছি আমার নৌকোতে জল ওঠে না আর ওই মেয়া দেখি যে জল শেষে আর কয় হক আল্লাহ, মানে ওর আল্লাহর নাম নেছে আর আমি দয়াল হরির নামে একবারও নিতে পারি না। এই জন্য মনে ভাবছি যে ওরে ঠকাইয়ে আমি ওই জল ফেলবো আর মুখে বলবো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। লোসন পাগলের উপখ্যান করে দেখবা হরি খাই হরি যায়, যা বলে ও লোসন কি খাও কয় হরি খাই, কোথায় যাও কয় হরি যাই। যার অন্তরে হরি কথা ছাড়া কোনো কিছু না। অশ্বিনী গোসাই লিখলো না যার হরি কথা হৃদয়ে গাথা তার তুলনা কিসে। ও সে হরি কথা কইতে কইতে নয়ন জলে বয়ন ভাসে, মহাদেশে তার হরির অভাব কিসে। হয়ে নামে নিপুণ নিদ্রা মৈথুন তাড়িয়ে দেশ দিশে, হয়ে পাগল পারা মাতোয়ারা একবার হাসে একবার কাঁদে, মহাদেশে তার হরির অভাব কিসে। এই জন্য বলা হয় অন্য অন্য যুগে যে অবতারগণ এই যুগের ভক্ত তাহা হতে বলবান। এইরকম ভক্তি অন্য কোনো জায়গায় দেখাতে পারে না। অনেকে রাধারানীর সঙ্গে আমার নিহেতু প্রেমের তুলনা করে, না না না, রাধা প্রেম আর নিহেতু প্রেম এক নয়। শাস্ত্র গ্রন্থে যেভাবে লেখা রাধার প্রেম আর অশ্বিনীকুষার প্রেম এক না, এক করলে হবে না ওই জায়গাটা। অশ্বিনীকুষার যে ভাব আর রাধার ভাবের অনেক পার্থক্য রয়েছে। রাধার ভিতরে ক্রোধ ছিল, রাধা কেবল শুধু বলেছিল কৃষ্ণকে যে আমি আজ যাবো কাল আসবো, আসে নাই, উনি অভিমান করে পড়ে আছে। আর অশ্বিনী ঘোষের অভিমান ছিল নাকি? ওনার কোনো অভিমান ছিল নাকি? ওনার যে যা কষ্ট দিত উনি মুখ বুঝে সহ্য করে নিত, হাসি মুখে থাকত। শশীভূষণ গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে শশীভূষণ,
ওরাকান্দি গোপালগঞ্জে চাকরি করে অশ্বিনী গোসাই প্রতি সপ্তাহে প্রায় ওরাকান্দি যায় ঠাকুর বাড়িতে। তা ওই জাত জমিতে কাজ করে আমাদের ডুমুরিয়া গ্রামে, আমাদের বাড়ির পাশে ডুমুরিয়া গ্রাম, ওখানে একটা লোক মার্ডার হয়েছিল, অনেকে জানে না। গঙ্গাচন্দ্রার লোক ধান কাটতে এসেছিল, ওখানে মার্ডার হয়েছিল। মার্ডার হবার পরে এক মুসলমান মার্ডার হয়েছিল। মার্ডার হওয়ার পরে গঙ্গাচন্দ্রা কেস হলো কিছু মানুষের নামে, সেই কেসের নাম অশ্বিনী গোসাই ছিল। 2 থেকে 3 বার কোর্ট থেকে ডেকেছিল অশ্বিনী গোসাইকে। পরে যখন জানলো, উনি ওরাকান্দি চলে গেল। উনি গান লিখলেন, গুরুচাঁদ পাঠায় না জমির কাছারি। তা যে জমিতে কাজ করে অশ্বিনী গোসাই গান গায় আর কাজ করে, কিন্তু উনি ওই ধান মানে আগাছা কাটতে 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 ওই ধানও কাটি ফেলায়। তা অন্য অন্য যে জমিতে জমি থাকে, ওরা দেখে যে কাজ করতে যে ধানও কাটি ফেলতেছে অশ্বিনী গোসাই। যাইয়ে মালিকের কাছে নালিশ করেছে, তুমি কারে জমি নেছো, ও ধানও কাটি ফেলতেছে, ওরে তাড়াতাড়ি বাড়ি পাঠাও। ওরা দুপুরে খেতে গেল। দুপুরে খেতে এসে দেখে যে মালিককে নালিশ করেছিল, ওই মালিক ছাতা নিয়ে পিছনে অশ্বিনী গোসার পিছনে দাঁড়ায় রয়েছে। মানে অশ্বিনী গোসা উপরে যেন রৌদ্র না পড়ে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। কাজ শেষ করে অশ্বিনী গোসাই গিয়ে বলছে, গোসাই তোমার মালিক কত ভালো দেখিস, তোমার পিছনে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি তো জানি না আমার মালিক আমার পিছনে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। মালিক এসে ডাক দিয়ে কয়, আমি আমার কোন সময় ছাতা নিয়ে দাঁড়ালাম অশ্বিনীর কাছে। অশ্বিনী গোসাই বুঝতে পেরেছে। উনি ওই সময় ওখান থেকে রওনা হয়েছে ওরাকান্দি, যে আমি ঠাকুর বাড়ি যাব গুরুচাঁদের কাছে। গোপালগঞ্জ যেতে যেতে রাত হয়ে গেল। শশীভূষণ ওই জায়গায় চাকরি করে। গোসাই মনে মনে ভাবছে, যাই দাদার ওই জায়গায় যে থাকবানি, সকালবেলা ভোরে ভোরে বাবার ওই জায়গায় যাবো ওরাকান্দি। তখন অশ্বিনী গোসাই ঘরে ঢুকতে গেল, শশীভূষণ যেখানে থাকে, গিয়ে দেখে ওই যে উনি চাকরি করে সাব রেজিস্ট্রার পদে, অনেক সাহেবদের নিয়ে উনি ওই আলোচনা সভা করতেছে। তা অশ্বিনী গোসাই ভাবছে, এখন যাব না। এখন যাব না কেন? ওই জায়গায় সাহেবরা রয়েছে, আর আমার গায়ে যে পোশাক, ওরা কেমন ভাববে, দাদারে যদি খারাপ মনে করে। অশ্বিনী গোসাই ওই দরজার থেকে আবার বেরিয়ে পাশে একটা ছোট্ট ফুল গাছ ছিল, ওই জায়গায় বসে বসে গোসাই গুনগুন করে হরিনাম করছে। কিন্তু দরজায় যখন উঠেছে তখন দেখেছে শশীভূষণ যে অশ্বিনী গোসাই এসেছে। সাহেবরা সন্ধ্যার পরে মিটিং করে ওরা বেরিয়ে গেল। শশীভূষণ দরজা পর্যন্ত এলো, এসে ওই দরজাটা দিয়ে দিল। গোসাই ডাকলো না। গোসাই দেখলো যে দরজা দিয়ে দিয়েছে। অশ্বিনী গোসাই কিছু বলে নাই। উনি তো গুনগুন সরে গান গাচ্ছে, যে ভালোবেসে গুণমণি এই দোষ করেছেন, আমার সর্বস্ব ধন হরিয়ে নিয়ে করলো আমায় পাগলে। উনি হরিনাম করতেই তাহলে আসে। এদিকে ওরাকান্দি গুরুচাঁদ ঠাকুর বলছে, সত্য বাবাকে, সত্য বাবা আমার প্রচন্ড মশাই কামড়াচ্ছে কেমন জানি, তুমি মশারিটা নাই দাও। সত্য বাবা মশারিটা নাই দিল ঠাকুরে। বলছে, আমার প্রচন্ড শীত করছে, তুমি ল্যাম্প দিয়ে ঢাকো তাড়াতাড়ি। 3-4টে ল্যাম্প দিয়ে গুরুচাঁদকে ঢাকা হলো। তারপরে গুরুচাঁদ ঠাকুরের কাঁপুনি যায় না, গায়ে চাকা চাকা দাগ হয়ে গেল মশার কামড়ে। সকালবেলা ভোরে ভোরে অশ্বিনী গোসাই ওখান থেকে রওনা হলো। ওরাকান্দি খুব ভোরে ভোরে আসছে, আর গুরুচাঁদ ঠাকুর সকালবেলা ভোরে উঠে ওরাকান্দির পথে দাঁড়ায় রয়েছে যে আসতেছে। অশ্বিনী গোসাই এসে গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেছে। প্রথম জিজ্ঞাসা গুরুচাঁদ ঠাকুরের, অশ্বিনী রাত্রি কোথায় ছিলিস বাবা? কোসে দাদার দ্বারে ছিলাম। শশীর দ্বারে ছিলিস? শশী তোরে যত্ন করেছিল? বলছে, আমি দাদার দ্বারে ছিলাম। তোরে শশী করে ডাকে নাই।
বাবা আমি দাদার কাছেই তো ছিলাম। কসে তোরে যদি ঘরে ঢুকতে দিত, তুই যদি ভালো জায়গায় থাকিস, তাহলে এই যে আমার এই শাখা শাখা মশার কামড়ে দাগ হলো কেন তাই করে। বসে ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, আমি ঠেকাবো না সেটায়। অশ্বিনী ঘোষার সমস্ত শীত, সমস্ত পোকামাকড়ে আমার গুরুচাঁদ ঠাকুর নিজে নিয়েছিল। অশ্বিনী ঘোষাই বলছে আমি এই জন্য বাবা আমি কোনো ব্যথা পাই নাই। অশ্বিনী তুই জানিস আমার বাবা সব থেকে কারে ভালোবাসে? আমারে না, আমার বাবার যে ভক্ত তারে ভালোবাসে। আর তুই হচ্ছিস আমার বাবার ভক্ত, তোরে যদি কেউ কষ্ট দেয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসলেও তার রক্ষা নাই। যা শশী, ও বেশি দিন থাকবে না। আমার ছেলে তাতে কি হয়েছে? ও বেশি দিন থাকবে না, কারে কষ্ট দিয়েছে? যার হরিকথা শুনবার করে দেবতা নারী নরে বসে থাকে, অশ্বিনী বসে পায়ের কাছে এসে যে কোন সময় হরি কথা বলবে শুনব। শশীভূষণ কিছুদিন পরে রক্ত উঠে মারা যায়। সাধন ভজন কতটুকু আমরা জানি? সাধন ভজন জানতে হলে একমাত্র মতুয় দর্শন না জানিলে সে কখনো সাধন ভজন জানতে পারে না। আমার কলিযুগের কপাল ভালো, আমার হরিগুরু স্যার এলো, যার জন্য আমরা দাঁড়িয়েছি। এই জন্য বলছিল অশ্বিনী ঘোষাই বলেছিল, কে কে নিবি আইনা তোরা মধুর হরি নাম, ওই দেখ ডাকছে হরিগুণ ধাম। জীবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে জগৎ মাতালো, কাউকে তা না হলো বা। কে কে নিবি আইনা তোরা মধুর হরি নাম। আমি আলোচনা দীর্ঘাও করবো না। আর আলোচনা ভক্তির জগতের আলোচনা করতে গেলে প্রশ্নের জবাব দিতে গেলে একটু অসুবিধা হয়। এরপরে যা আছে অবশ্যই আপনাদের আমার গুরুদেব জবাব দেবে, নিয়ত ঠাকুরের কথা বলবে, আমি শুনবো। আমার কণ্ঠের অবস্থা তো ভালো না, তারপরে বুঝতে পারছেন আমি কিভাবে আমার ব্যথা করতেছে, বুকে প্রেশার দিচ্ছে আর বুকে ব্যথা করতেছে। এই জন্য অশ্বিনী গোসাই তার গানে বলেছেন, কবে আমারে খুঁজবে সূচিবাই, অঘোরপন্থী হয়ে সদা কাঁদিয়া বেড়াই। ও কাঁদিয়া বেড়াই, এবার সন্ধ্যার মুখে মাখিয়া ছাই, মুখে মাখিয়া ছাই, সন্ধ্যার মুখে মাখিয়া ছাই, মধ্যাহ্নকে করব স্তুতি। আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি। কবে আমার খুঁজবে অমৃত, গুরুপদে মন মজায়ে করিব নিত্য। কবে আমার খুঁজবে অমৃত, গুরুপদে মন মজায়ে করিব নিত্য। ও করিব নিত্য, ওরে হব গুরু পদে অনুগত, হব গুরু পদে অনুগত, গুরু পদে অনুগত, ঘটবে প্রেমকে বলা নীতি। আর কবে খুঁজিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি, আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পয়সার বৃত্তি। দয়াল মহানন্দ কয়, দয়াল মহানন্দের আনন্দ রবি, কবে হবে উদয় হবে বসে তাই ভাবি। ও বসে তাই ভাবি, দয়াল মহানন্দের আনন্দ রবি, কবে হৃদয় উদয় হবে বসে তাই ভাবি। ও বসে তাই ভাবি, গোসাই তারক চক্করে দেখতে পাবি, দেখতে পাবি,
দেখতে পাবি অশ্বিনী ছন্নমতি। আর কবে ঘুটিবে গুরু সাধন ভজন পয়সার মিতি, আর কবে ঘুটিবে গুরু সাধন ভজন পয়সার মিতি। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। যে কয়খানি প্রশ্নপত্র করেছিল দান, কিছুটা হলে আমি দিয়েছি সমাধান। এরপরে গুরুদেব সভাতে আসিবে, কিছু আমাদের কথায়ও শোনাবে। হরি কথায় আমরা এখন করিব শ্রবণ, বসে বসে শুনবেন আপনারা যত জ্ঞানীজন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এদিকেতে আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভূতুকি আমার মর্জনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি বল, হরি বল, হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি মাতা, জয় সত্য বাবা। সমস্ত হরিভক্ত, দ্বাদশ পাগল, সিদ্ধাপুরা কান্দি, যার যার মাতা পিতা, যার যার গুরু গোসাই জয় হোক। পরপর ঠাকুরের অনুষ্ঠান হলো শ্রী মাতর্ষিণী গোসাই স্মরণ উৎসব। আজকেই এই পর্যন্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। আজকের দিনে লাস্ট কবি গান দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। আজকে কবি গান দেওয়ার কথা ছিলই না। দাদা জগদীশ সরকার মহাশয় আমার বলল যে কবি গান দিতে হবে, আমি যাব। তার কথা অনুসারে তারপরে ছেলে পেলে 2-4 জন যারা আসছে, আরও যাদের গান শিখাইছি তারা কেউ আসে কেউ আসে না, যার যার বিষয়। খুব ভালো গান হলো, খুব আনন্দ হলো। আমি বলছিলাম এই পর্যন্তই সমাপ্ত। ওরা খুব করে বলছে বাবা তুমি একটা গান গাও। তারপরে এরা যারা ইউটিউব নিয়ে আসছে এরা বলছে একটা গান গাও। আমি একটা গান করি, গান করে অনুষ্ঠান আজকের মতো সমাপ্ত ঘোষণা করি। বিষয়টা কি মানে মনে হয় যে যদি আর একটা দিন বেশি হতো, আর একটা দিন যদি বাড়ানো যেত, আমার জীবনের যা কিছু সবই তো উনি, তাতে মনে হয় যে আরও 2 দিন যদি বেশি হতো, পরে যদি আরও 2 দিন একটু অনুষ্ঠান শোনানো যেত, তাতে আরও আনন্দ হতো, আমার ভালো লাগতো। জীবনের সর্বস্ব যদি ওরে দিতাম তবুও মনে হয় যেন কিছু কম থেকে যায়। এই জন্য সবাই যখন আসে খুব ভালো হয়, খুব ভালো লাগে। অনুষ্ঠান যখন সমাপ্ত হয়ে যায়, সবাই চলে যায়, তখন সবারই একটা বিরহ জাগে। ছেলেপেলেগুলো অনেক খাটাখাটনি করে এই অনুষ্ঠান তারা করে। আমি তো উপলক্ষ মাত্র, আমি কোনো কাজেরও না, কোনো কিছুর মধ্যে আমি পড়ি না। ওরা নিজেরা কষ্ট করে কত ক্লান্ত পরিশ্রম করে, সব কিছু করে টরে এই অনুষ্ঠান করে। আমার আর চাইবার কিছু নাই, যাওয়া হবার তা তো আমার রয়েই গেছে। ঈশ্বরের কাছে, গোসার কাছে অনুরোধ, ওরা যেন এই অনুষ্ঠানটাকে ধরে রাখতে পারে। পরবর্তীতে বাড়ি তো এখন শিবমের বাড়ি, শিবম যাতে এই অনুষ্ঠানটাকে ধরে রাখে, আপনারা আশীর্বাদ করবেন। ও যেন একনিষ্ঠ গোসার একজন ভক্ত হয়। আমি চলে যাই, দুঃখ নাই, ওদের মধ্যে দিয়ে যেন গোসার এই অনুষ্ঠানটা বজায় থাকে। এর পরবর্তীতে যারা আসবে এই বাড়িতে তারা এইটুকু যেন পায় যে রাস্তাঘাটে, জলে জঙ্গলে যেখানে হরিভক্তকে দেখবে, অন্তত হরিভক্তের পা ধরে যেন এরা চরণধুলি দিতে পারে। হরিভক্ত হারা যেন কখনো না হয়, ভক্তের চরণ ছাড়া যেন কোনোদিন না হয়। আমি ছোট একটা গান গাই, আলোচনা সমাপ্ত করি। এই মিনতি করি আমি, এই মিনতি করি গোসাই
আমার একটা কথা রেখো, আর না হয় হবে মিল, আর একটি রাত থাকো। বিরামে বাজে এত ব্যস্ত, আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। আর না হয় হবে মিলন, আর একটা রাত থাকো। আমি এই নিবেদন করি গোসাই, আমার এই মিনতি রেখো, আর না হয় হবে দেখা আরেকটি না হয় হবে দেখা আর একটি রাত থাকো। আর না হয় হবে দেখা আর একটি রাত থাকো। এ জীবনের কত সময় আসবে আর যাবে, তোমার আমার মধুর মিলন, আর কি কবু হবে। এ জীবনে কত সময় আসবে আর যাবে, তোমার আমার মধুর মিলন, আর কি কবু হবে। এ মনে আমার কি চায়, এই প্রাণে আমার কি চায়, সবই তুমি দেখো। আর না হবে মিলন, আর একটি রাত থাকো। আর না হয় হবে মিলন, আর একটি রাত থাকো। আমি এই মিনতি করি গোসাই, আমার একটি কথা রাখো, আর না হয় হবে দেখা আরেকটি। আর না হয় হবে দেখা আর একটি রাত থাকো। আর না হয় হবে দেখা আর একটি রাত থাকো। ক্ষণিকের আশা ক্ষণিকের যাওয়া। এবছর অনুষ্ঠানে আছি, সামনে বছর আমি থাকবো কিনা। যারা যারা অনুষ্ঠানে উপস্থিত আছে এর মধ্যে কে থাকবে কে থাকবে না, কখন কার চলে যেতে হবে, একমাত্র তিনি তার সোতায় বেঁধে রেখেছে। আবার সামনের বছর সেই দিন দেখতে পারবো কিনা, এই জন্য তার কাছে আমার নিবেদন, যতটুকু সময় আছি অন্তত তাদের ছাড়া যেন কখনো না হয়, যে কয়টা দিন থাকে সমস্ত ভুলের মধ্যে দিয়ে যেন তারে ভুলে না যায়।
তো হলো বিধির বিধান, আশায় আর যাওয়া ক্ষণেকে জন্য কিছু চাওয়া আর পাওয়া। কাউরে কিছু দিতে পারলাম, কারো কাছ থেকে কিছু হারালাম, কাউরে ব্যথা দিলাম, কেউ আনন্দ পেল, কেউ দুঃখ পেল, কেউ চা পেল, কারো আশা ছিল, সকলের আশা তো কেউ মেটাতে পারে না। সবই বিধির বিধান, তিনি যেমন ভাবে চালান সেইভাবে চলতে হবে। এই জন্য তার কাছে আমার আত্মনিবেদন। এই তো হলো বিধির বিধান, ভবে আশায় আর যাওয়া ক্ষণেকে মাঝে কিছু চাওয়া আর পাওয়া। আমার চাওয়া যদি শেষ হয়ে যায়, গোসাই আমার চাওয়া যদি, জীবনের চাওয়া যদি শেষ হয়ে যায়, স্মৃতিটুকু রেখো আর না হবে দেখা, আর একটু রাত থেকো, আর না হবে দেখা, আর একটু রাত থেকো। এই মিনতি করি গোসাই, এই মিনতি আমি করি গোসাই, আমার একটি কথা রেখো আর না হবে দেখা, আর একটি রাত থেকো, আর না হবে দেখা, আর একটি রাত থেকো। এইভাবে এইভাবে তোমার হয়তো আরো সময় আছে, বুঝি আমার সময় সকল কিছু শেষ হইয়া গেছে। এইভাবে তোমার হয়তো আরো সময় আছে, বুঝি আমার হয়তো সব সময় শেষ হইয়া গেছে। আমার মৃত্যু সজ্জায় পড়লে আমি, আমার মরণ সজ্জায় তুমি একটু এসে দেখো, আর না হবে দেখা, আর একটু রাত থেকো, আর না হবে দেখা, আর একটু রাত থেকো। এই মিনতি করি গোসাই, এই মিনতি করি গোসাই, একটি কথা রাখো আর না হবে দেখা, আর একটু রাত থেকো, আর না হবে দেখা, আর একটু রাত থেকো। আর না হবে দেখা, আর একটি বার থেকো। আর না হবে দেখা, আর একটি রাত থেকো, আর না হবে দেখা, আর একটি বার থেকো। ভুলে ভরা জীবন আমার
এ তো ভুলের সংসার, ভুল করে ভুলে গেছি সে ভুল সারিবা, ভুলে ভরা জীবন আমার, ভুলেরই সংসার, ভুল করে ভুলে গেছি সে ভুল সারিবার। আমি অসারকে ভাবিয়া সুসার, অসারকে ভাবিয়া সুসার, ঠাই নাই কোনো কুলে। খালি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। আমি জীবনে যা করেছি ভুল, আমি জীবনে যা করেছি ভুল, তোমরা তা পারো যদি ভুলে। আমায় একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। আমার যত খেলার সাথী আছে, যত শ্রোতা, ক্ষমা করে দিও মনে মনে পাইলে ব্যথা। আমার যত খেলার সাথী আরো যত শ্রোতা, ক্ষমা করে দিও মনে মনে পাইলে ব্যথা। আমি পাষাণে ভাঙিলে মাথা, আমি পাষাণে ভাঙিলে মাথা, আজ আমার ঠাই নাই কোনো কুলে। একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। জ্যৈষ্ঠ মাসের শুক্রবারে হয় সাধু গুরুর মেলা, তোমরা সাধু গুরু বৈষ্ণব গণে দিও চরণ ধুলা। জ্যৈষ্ঠ মাসে শুক্রবারে হয় সাধু গুরুর মেলা, তোমরা সাধু গুরু বৈষ্ণব গণে দিও চরণ ধুলা। তোমরা ভরে দিও মামা শূন্য ঝোলা, ভরে দিও মামা আবার শূন্য ঝোলা। তোমাদের চরণ ধৌত জলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। জ্যৈষ্ঠ মাসের শুক্রবারে মেলে এই সাধু গুরুর মেলা, তোমরা হরিভক্ত সবাই সেদিন দিও চরণ ধুলা। আমি থাকি বা না থাকি, আমি আসি বা না আসি, তোমরা
আমার সীমান্ত থাকলো অন্তত প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবারে ওর জন্য সে একটু চরণ তুলে আমি থাকি ও যেন ভক্তের চরণ ছাড়া কখনো না হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্রবারে মিলে যেন এই সাধু গুরুর মেলা। তোমরা হরিভক্ত এসে সেদিন দিও এই চরণ ধুলা আবার ভরে দিও। আমার ভরে দিও শূন্য ডালা, আবার ভরে দিও সেদিন শূন্য ঝোলা। তোমাদের চরণ ধৌত জলে একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। আমি জীবনে যা করেছি ভুল তোমরা তা পারো যদি ভুলে, আবার একটুখানি দেখে আমি আমায় একটুখানি দেখে যেও আমি মরে গেলে, আমায় একটুখানি দেখে যেও আমি মরে গেলে। আমি জীবনে যা করেছি ভুল, আমি জীবনে যা করেছি ভুল, আমায় ক্ষমা করে একটুখানি দেখে যেও আমি মরে গেলে, একটুখানি দেখে যেও আমি মরে গেলে। আমি জীবনে যা করেছি ভুল, জীবনে যা করেছি ভুল, পারো তো ক্ষমা করে একটুখানি দেখে যেও আমি মরে গেলে, আমার একটুখানি দেখে যেও আমি মরে গেলে। তোমরা চরণ ধুলি দাও আমারে, চরণ ধুলি যত হরি ভক্তে কৃপা করে হরি ভক্ত কৃপা করে চরণ ধুলি দাও আমারে। ভাগ্যে আমার এমন দিন আর ভাগ্যে এমন দিনা হয় কি না হয়, এই ভক্তির ধুলি গায়ে মেখে যায় আমার এমন দিন হয় কি না এই হয়। ভক্তের
এমন প্রেমের বাজার ভেঙে